নমস্কার। শুরু করছি আজকের নতুন গল্প, পদ্মা। চুপ করে আলোটা নিভে গেল। বসন্তের হাওয়ায় নৌকাটা মৃদুমন্দ দুলছে। নিচে টলমলে পদ্মা, সামনে মোহনা। ডাঁয়ে আর বাঁয়ে গভীর বিস্তৃত সুন্দরবনের জঙ্গল। আকাশে মিশমিশে কালো রাত্রি, আর নৌকায় আমার সঙ্গে রফিক মাঝি। নৌকোটা অল্প দুলে উঠল। ট্যাক থেকে দেশলাই বার করে হারিকেনটা আবার জ্বালালো রফিক। দেশলাইয়ের আগুন শিখা একটুও নড়ল না। এক বিন্দু হাওয়া নেই। গাছের পাতাগুলো যেন জমে আছে। এমন অবস্থায় হারিকেনের কাঁচের ভেতরের আগুন নিভে গেল কি করে তাই ভাবছি। রফিক পাটাতনের নিচ থেকে একটা মাছ বের করে নৌকোর পাশে ধরল। আমার মনে হলো অন্ধকার জলের ভেতর থেকে কে যেন একটা হাত বের করে খপ করে মাছটা রফিকের হাত থেকে ছিনিয়ে নিল। ও কি রফিক? আমি চমকে জিজ্ঞেস করলাম। ও জলপরি বাবু, মাছ নিতে এইছিল, বলল রফিক। মানে? জলপরি আবার কি? মানুষের মতো একরকম জীব, জলে থাকে। রাত বেড়েতে আমাদের থেকে মাছ চেয়ে খায়। কখনো ফু দিয়ে হারিকেনের আলো নিভিয়ে দেয়, কখনো নৌকায় জোরে জোরে দোল দেয় জলের নিচ থেকে। এসব কথা নিয়ে ইয়ার্কি করা এক জিনিস, আর মাঝি মোল্লাদের সাথে সুন্দরবনের সরু খাড়ির মাঝে টলমলের নৌকোয় বসে তাদের মুখে এসব কথা শোনা আরেক জিনিস। এখানে পরিবেশ বিশ্বাস অবিশ্বাসের গণ্ডি মুছে দেয়। জলের মধ্যে হঠাৎ কুলকুল, জঙ্গলের মধ্যে খুসখুস, আকাশে ফিসফিস। এই পরিবেশে কেউ যদি নিজের হাতে রুটি মাংস করে খাওয়ায়, তারপর বলে যে সে মানুষ না, সে ভূত, তবে তাও অবলীলায় বিশ্বাস করা যায়। আমার রানাঘাটের মিষ্টির দোকানের কারিগর হলো শফিকুল ইসলাম। শফিকুলের শ্বশুরবাড়ি সুন্দরবনের পটাশ দিঘির গ্রামে। তার শালা রফিক পদ্মার মাঝি। মাছ ধরে আর মধু শিকারীদের এই জঙ্গল সে জঙ্গল নিয়ে যায়। পদ্মার মুখে এক রাত কাটানোর আমার খুব শখ শুনে রফিক বলেছিল, চলেন আমার সঙ্গে, এক্কেবারে সকাল সকাল মাছ ধরে ফিরব। উঠল বাড়ি তো কটক যাই। সেই রাতেই বেরিয়ে পড়লাম। বিকেল বিকেল বেরিয়ে এই খাড়ি ওই খাড়ি করতে করতে 7টার মধ্যে একটা সরু খাড়িতে রফিক নাঙড় ফেলল। কিছু করার নেই বলে রফিকের সঙ্গে গল্প জুড়লাম। মানে রফিক গল্প বলছিল আর আমি শুনছিলাম। একসময় তাকে জিজ্ঞেস করলাম, তা রফিক, তুমি বাঘ দেখেছ? দেখছি মানে, বলল রফিক। বাঘে তো আমায় ধরছিল। সে কি, তোমায় বাঘে ধরেছিল? কবে, কি করে? তা সেই গল্পই হচ্ছিল। এমন সময় কথা নেই বার্তা নেই, চুপ করে হারিকেনের আলোটা নিভে গেল। আমি বললাম, জল পরিমাণে ভূত? ভূত হবে কেন, একরকম জীবই আছে, আমাদের আর মাছের মাঝামাঝি। যা, ওরকম ওর হয় নাকি? না হবে কেন বাবু, নিশ্চয়ই হয়। তুমি দেখেছ? তা আমি পরিষ্কার দেখিনি বটে, রাতের আধারে দেখেছি যেমন আজ দেখলাম। কিন্তু আমাদের পাড়ার বাউলা দেখেছে, একেবারে নিজের চোখে। বাউলা এদিপ ওদিপের ধারে ধারে ডুব সাঁতার দিয়ে পাথর প্রবাল এসব কুড়িয়ে আনতো। তা একদিন হলো কি, দুপুরের দিকে ডুব সাঁতার দিয়ে গোলাটে জলের ভেতর কী সব খুঁজছিল। হঠাৎ দেখলো একটা মানুষের মতো জিনিস তার গা ঘেঁষে চলে গেল। মানুষই হবে, বললাম আমি। না গো বাবু, মানুষ নয়। মানুষ হলে তো ভেসে উঠত। বাউলা অনেকক্ষণ জলের ওপর বসে রইল, কিন্তু কাউকে দেখতে পেল না। আর কতক্ষণ ডুব সাঁতার কেউ দিতে পারে নাকি? নৌকো আবার স্থির, হারিকেনের শিখাও এক্কেবারে শান্ত। রফিক একটা বিড়িতে টান দিচ্ছিল। আমি গা ঝমঝমে ভাব নিয়ে বসে আছি। আমি নিবিড় নিশ্ছিদ্র স্তব্ধতা কাটাতে বললাম, রফিক, বাড়ি চলো। রফিক অভদ্র হাসি হেসে বলল, তা ভয় পেলে নাকি বাবু? আমি বললাম, ভয় পাইনি, তবে কিছু করার নেই তো, চুপচাপ এইভাবে বসে থাকতে আমার ভালো লাগে না। টুক করে হারিকেনটা আবার নেমে গেল। আমি বুঝলাম রফিক আমার সাথে মশকরা করছে, কিন্তু হারিকেনটা ছিল রফিক যেখানে বসেছিল তার থেকে অনেকটা দূরে। তবে সে আলো নেভালো কি করে? রফিক নিশ্চয়ই আশা করেছিল আমি ভয় পাবো, আঁতকে উঠব। কিন্তু আমি জেদ ধরলাম আমি তা করব না। চুপ করে বসে রইলাম অকুল আধারে। রফিক দেখি ছাড়বার নয়, সেও জেদ ধরে মুখে কুলু বেটে বসে রইল।
চারদিকে অন্ধকার, আকাশে কয়েকটা মাত্র তারা, হাওয়া নেই, কোথাও কোনো শব্দ নেই। মনে মনে সবেগুলোর ওপর খুব রাগ হলো। এরকম বজ্জাত বেহায়া ছেলের সাথে কেউ পাঠায় কখনো? ঠিক করলাম কাল সকালে ফিরে গিয়ে আচ্ছা মতো দুটো কথা শুনিয়ে দেবো সবেগুলো রফিককে। আপাতত দেখি বজ্জাতটা কতক্ষণ চুপ করে থাকতে পারে। হঠাৎ মনে হলো নৌকাটা চলছে। আমি ভালো করে বোঝার চেষ্টা করলাম। হ্যাঁ, জলে একটা টান আছে মনে হচ্ছে, আর সেই টানেই নৌকো ভেসে যাচ্ছে। কিন্তু এরকম তো হওয়ার কথা নয়, নৌকোয় তো নোঙর ফেলা ছিল। এইবার আর আমি চুপ করে থাকতে পারলাম না। চেঁচিয়ে বললাম, আহ, কি হচ্ছে কি রফিক? এসব ইয়ার্কির মানে কি? রফিক কোনো উত্তর দিল না। আমার কেমন জানি সন্দেহ হলো। হামাগুড়ি দিয়ে একটু এগিয়ে গেলাম রফিক যেদিকে বসেছিল সেই দিকে। অন্ধকারে হাতড়ে দেখলাম জায়গাটা খালি। আমার বুকটা কেঁপে উঠল। ডাকলাম, রফিক। করুণ স্বর, গলা দিয়ে আওয়াজ বেরোলো না ঠিক করে। বুঝলাম নৌকায় আমি একা, রফিক নেই। আমার নৌকোর নাঙর খুলে স্রোতের মুখে পড়ে নৌকো এগিয়ে চলেছে এক অজানার দিকে। চুপ করে বসে থাকা ছাড়া আমার কাছে আর কোনো উপায় ছিল না। ছাউনির একধারে চুপ করে বসে রইলাম আর মনে মনে ইষ্টনাম জপতে লাগলাম। আমার কাছে দেশলাই নেই যে হারিকেনটা জ্বালাবো, আর গলা ফাটিয়ে ডাকলেও কেউ শুনতে পাবে না। এরকম কতক্ষণ যে বসেছিলাম মনে নেই। হঠাৎ দেখলাম বেশ অনেকটা দূরে একটা টিমটিমে আলো। বোঝার উপায় নেই এদিক থেকে আলোটা আসছে ওদিকে জল না ডাঙা। আমি মনে একটু আশ্বাস পেয়ে চেঁচিয়ে উঠলাম, এই যে, কে আছো? কে আছো? চেঁচিয়ে গলা শুকিয়ে গেল, কিন্তু কেউ সাড়া করল না। আলোটা টিমটিমিয়ে জ্বলতে থাকলো। আমি অন্ধকারে নৌকোর পেছন দিকে গিয়ে দাঁড়টা খুঁজে পেলাম। ছপাত করে সেটা জলে ফেলে আমি নিজেই নৌকোটা এগোনোর চেষ্টা করলাম। জীবনে নৌকো চালাইনি। ডান দিকে যেতে চাইলে নৌকো বাঁ দিকে ঘুরে যায়। বেশ কিছুক্ষণ কসরত করে নৌকোটা আস্তে আস্তে এগোতে লাগলাম আলোটার দিকে। বোধহয় আধ ঘন্টা দাঁড়বে ঘেমে নিয়ে একেবারে হয়রান হয়ে ক্লান্ত হয়ে সামনে তাকিয়ে দেখি আলো যত দূরে ছিল ঠিক ততটাই দূরে আছে। তেষ্টায় আমার গলা শুকিয়ে গেল, ক্লান্তিতে আর দুঃখে ভয় কমে গেল। হাল ছেড়ে থপ করে এক জায়গায় বসে পড়লাম। গালের ওপর আর ঠোঁটের ওপর নরম অনুভব করে বুঝলাম আমি কেঁদে ফেলেছি। খুব শীত করছিল। গা হাত পা কুঁকড়ে কেঁচোর মতো নৌকোর এক কোণায় শুয়েছিলাম। চোখ খুলে দেখলাম আকাশ পরিষ্কার। নীল আকাশের কোলে ছেঁড়া তুলোর মতো মেঘ। ঘাড়ে খুব ব্যথা অনুভব করলাম। কুনুতে ভর দিয়ে উঠতে গিয়ে কোমরে ব্যথাটা টের পেলাম। উঠে দেখি রফিক বৈঠার ওপর বসে দাঁড় বাইছে। আমার মাথাটা কেমন গুলিয়ে গেল। গত রাতের ঘটনাগুলো আবছা আবছা মনে পড়ছিল। আমি ডাকলাম, রফিক। রফিক ঘুরে তাকালো। উঠছেন? সে কখন ভোর হয়ে গেছে। আমি মাছ ধরার সময় আপনাকে কত ডাকলাম, তা সে আপনার এমন ঘুম। ঘুম? মাছ? রফিক বলে কি? আমি কি পাগল টাগল হয়ে গেলাম নাকি? তাকিয়ে দেখলাম পাটাতনের ওপর ভিজে জাল জড়ানো তাকিয়ে দেখলাম পাটাতনের ওপর ভিজে জাল জড়ো করা রয়েছে, আর পাটাতনের নিচ থেকে মাছেদের ধূপধাপ লাফানো শব্দ হচ্ছে মাঝে মধ্যে। রফিককে আর কিছু বলিনি। রানাঘাটে ফিরে এসে সাবিকুলকে বলেছিলাম ঘটনাটা। সাবিকুল বলল, পদ্মা আপনার ভয় দেখিয়েছে, সবাইকেই দেখায়। মাঝি মোল্লাদের জোয়ান ছেলেপিলেরা যখন নতুন নতুন মাছ ধরতে যায় সন্ধেবেলা বা গভীর রাতে, তখন পদ্মা তাদের ভয় দেখায়। কত ছেলে তো ফিরেই আসে না। আর জলপরি? আমি জিজ্ঞেস করলাম। সাবিকুল আমার দিকে তাকিয়ে একটু যেন চিন্তিত হয়ে জিজ্ঞেস করলো, আপনি দেখেছেন নাকি? দেখেছি তো কত কিছুই, তার আর হিসেব মিলল কই। পদ্মা ভয় দেখালো নাকি শহুরে মানুষ পেয়ে রফিক খাবারে কিছু মিশিয়ে খাইয়ে দিল, কে জানে। এই ঘটনার 7 বছর পর একটা ছোট ঘটনা ঘটেছিল। মন্দারমণির এক হোটেলের সুইমিং পুলে ডুব সাঁতার দিতে গিয়ে একটা মেয়েকে দেখেছিলাম জলের নিচে আমার দিকে ধেয়ে আসছে। আমি চমকে জলের ওপর মুখ তুলে নিলাম। পুলে আরও কয়েকজন ছিল বটে, কিন্তু কোনো মেয়েকে আমি আর দেখতে পাইনি। জলপরি? আজকের গল্প কেমন লাগলো জানাবেন। ভালো লাগলে প্লিজ আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করবেন, লাইক আর সাবস্ক্রাইব করবেন, আর ফিডব্যাকের আশায় রইল। শোনার জন্য অসংখ্য ধন্যবাদ।